2023 সালে অভিযোগ জানানোর পর কেন সিট গঠন নয়, রাজ্যকে প্রশ্ন বিচারপতি রাজস্বী ভরদ্বাজের। এবং এখানেই প্রশ্নটা হচ্ছে, সিটের মাথায় যেখানে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তখনই কেন সিট? তার মানে এই বিষয়টাকে রাজ্য তাহলে গুরুত্ব দিয়ে দেখছে। তাহলে এই বছরের 16ই আগস্ট কেন সিট গঠন করা হলো? সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডিকে তদন্তভার দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, তাহলে 16ই আগস্ট অভিযোগ জানানোর পর সঙ্গে সঙ্গে কেন সিট গঠন হলো না? দেখো, এটাই কিন্তু মূল প্রশ্ন। তার কারণ মহামান্য বিচারপতির বক্তব্য হলো যে এই গোটা ঘটনার এতটাই গুরুত্ব রয়েছে বা এই ঘটনা এতটা গুরুত্বপূর্ণ যে এই গোটা ঘটনার অভিযোগ জানাবার 1 বছর পরে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ তারা মনে করলো যে এসআইটি গঠনের প্রয়োজন রয়েছে এবং সেখানে উচ্চপদস্থ পুলিশ কর্তারা তার মাথায় রয়েছেন, তারা সবসময় পর্যবেক্ষণ করছেন এই গোটা অভিযোগটা নিয়ে। ফলে এই যে অভিযোগ তিনি করেছিলেন আক্তার আলী, তার অভিযোগের একটা গুরুত্ব রয়েছে। ফলে তো এত গুরুত্বপূর্ণ অভিযোগ, সেই অভিযোগকে কেন 1 বছর আগে একেবারে সেই অভিযোগকে গুরুত্ব দেওয়া হলো না? তার ভিত্তিতে কেন এই এসআইটি গঠন করা হলো না? সেটার ইনভেস্টিগেশন কেন ঠিকঠাকভাবে হলো না? এই সমস্ত প্রশ্ন আজকে মাননীয় বিচারপতি করেছেন। তুমি জানো যে এই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি অভিযোগ করেছিলেন যে এই সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। ফলে এই মামলা অবিলম্বে ইডিকে দেওয়া হোক। তার কারণ শুধুমাত্র এই একটি ঘটনা নয়, একাধিক দুর্নীতির সঙ্গে সন্দীপ ঘোষ যুক্ত আছেন এবং একটা বড় আর্থিক তছরূপের সঙ্গে তিনি যুক্ত আছেন। ফলে এই মামলাগুলি অবিলম্বে ইডিকে দেওয়া হোক, সেই আর্জি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে গেছিলেন এবং যার ভিত্তিতে আজকে মহামান্য বিচারপতির এই মন্তব্য। ফলে যে অভিযোগ করার পরেই কেন তৎক্ষণাৎ সিট গঠন করা হলো না? কেন এত পরে এই ঘটনার জন্য অপেক্ষা করতে হলো? ধন্যবাদ তোমায় সৌভিক। আর ইতিমধ্যে আন্দোলনকারী চিকিৎসকেরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যেটা তারা জানাচ্ছেন যে নন এমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে কর্মবিরতির সিদ্ধান্তে তারা অনড়। ঠিক কি বলছেন চিকিৎসকেরা? সরাসরি কথা বলবো, ঝিলাম করঞ্জয়ের প্রতিনিধি রয়েছেন। ঝিলাম, ইতিমধ্যে আমরা জানি সর্বোচ্চ আদালতে যে শুনানি হয় সেখানে চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে। আন্দোলনকারী চিকিৎসকেরা ঠিক কি সিদ্ধান্ত নিচ্ছেন কর্মবিরতি চালিয়ে যাওয়ার বিষয়? একদমই আমরা জানতে পেরেছি আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনকারী যে জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকরা তারা নিজস্ব যে আরজিকর মেডিকেল কলেজের যারা সদস্য রয়েছেন বৈঠকে করেছেন, জিবি করেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আরজিকর মেডিকেল কলেজ তাদের যে কর্মবিরতির সিদ্ধান্ত আছে সেটাতেই তারা অটল থাকছেন। নন এমার্জেন্সি সার্ভিসে কর্মবিরতির যে সিদ্ধান্ত সেটাই তারা চালিয়ে যাবেন, এমার্জেন্সি সার্ভিস যেটা চলছে সেটা চলবে। অন্যদিকে তাদের একটি বক্তব্য হচ্ছে যে এই বিষয়টা নিয়ে তারা কোনোভাবে ফোকাস চেঞ্জ করবেন না। এই সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা মূলত আরজিকর মেডিকেল কলেজের যারা পড়ুয়া তারা করেছে জেনারেল বডি মিটিংয়ে সেই সিদ্ধান্ত নিয়ে, এবং প্যান স্টেট যারা সদস্য আছে 21টা মেডিকেল কলেজের যারা সদস্য তাদের নিয়ে বর্ধিত জেনারেল বডি মিটিং হচ্ছে এবং সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হলে রাতে তারা সেটা জানাবেন। তবে তোমাকে জানিয়ে রাখবো, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যারা আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়া তারা এখানে আন্দোলন চালিয়ে যেতে একমত হয়েছেন এবং এমার্জেন্সি সার্ভিস ছাড়া নন এমার্জেন্সিতে তাদের সিজ ওয়ার্ক চলবে বলেই জানা গিয়েছে এবং বর্ধিত জিবিতে চূড়ান্ত সিদ্ধান্ত কী হয় এখন সেটাই দেখার। ধন্যবাদ ছিলাম।